ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সংগ্রামী সভাপতি অত্যন্ত অসুস্থ, একটা পার রক কাটছে, অপারেশন করাইছে, তারপরও তিনি আসছেন। আমরা মতিন ভাইকে অভিনন্দন জানাই। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাথী বন্ধুরা, এই পর্যায়ে যারা যারা মাস্ক নাই সকলে মাস্ক পরেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হোসেন আলাল ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি জনাব আবির খসরু, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আমি এক কথায় যদি বলি, আমি প্রায়শই এই কথাটি বলি যে বিএনপিতে অনেক দাদারা আছেন, আওয়ামী লীগেও অনেক দাদারা ছিলেন, এখনো আছেন, মানে অন্য দলেও দাদারা আছেন, আওয়ামী লীগেও দাদারা অনেক আছেন। বিএনপিতে দাদা কিন্তু একজনই মাত্র দাদা, তাকে সবাই দাদা বলে। আমরা দেখেছি বিভিন্ন সময় ম্যাডামও হাসতে হাসতে দুষ্টুমি করে বলতেন ওই দাদা এসেছে। আমারই সে প্রিয় দাদা বয়সচন্দ্র রায় একটু আগে অত্যন্ত চমৎকার সারগর্ভ বক্তব্য রেখেছেন। আমাদের প্রিয় নেতা, অত্যন্ত সাহসী এবং তেজস্বী একটি যুব নেতৃত্বের নাম জনাব হাবিবুল নবী খান সোহেল, আমাদের সাংগঠনিক সম্পাদক, দপ্তরের দায়িত্ব পালন করছেন যিনি এখন, অত্যন্ত নিবেদিত প্রাণ একজন রাজনৈতিক নেতা ইমরান খালেদ পীর, জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, এখানে রয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক বাদল, উপস্থিত সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য আসলে অনেক হয়েছে এবং এবার ব্যতিক্রমভাবে বাংলাদেশে অনেক অজানা, অচেনা, অখ্যাত জায়গা থেকেও দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করা হয়েছে দেশের গণতন্ত্র ফেরত আনার জন্য, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানকে দেশে ফেরত আনার জন্য। এটা একটা ব্যতিক্রম। এবারের মতো এরকম জন্মদিন পালন বাংলাদেশে আমরা এর আগে দেখিনি, কখনো দেখিনি। এবার যে ব্যতিক্রমী কর্মসূচিগুলো হয়েছে, আপনারা জানেন বিভিন্ন বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে গিয়ে বয়স্ক মহিলা পুরুষদের সাথে নিয়ে তারা সেখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছেন। এই কর্মসূচিও পালিত হয়েছে, সেখানেও দেওয়া হয়েছে। যে বৃদ্ধাশ্রমে কোনো রাজনীতি নেই, সেখানে প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া হয়েছে, তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরো অনেকে এই জায়গায় শীতের কাপড় বিতরণ করেছেন। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল রক্তদান কর্মসূচি করেছে। অন্যান্য অনেক সংগঠন আছে যারা এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচি করেছেন। এবং প্রতিবন্ধীদের নিয়ে সেটাও বলেছেন যে প্রতিবন্ধীদের নিয়েও অনুষ্ঠান করেছেন। এই যে ব্যতিক্রমী অনুষ্ঠানগুলো, এর মধ্য থেকে আমরা প্রমাণ করতে চেয়েছি যে তারেক রহমান শুধুমাত্র বিএনপির কোন দলীয় সম্পদ নয়, বিএনপির কোন একমাত্র আশা ভরসার স্থল নয়। বাংলাদেশের জনগণের, সামগ্রিক জনগোষ্ঠীর অনেক প্রত্যাশা জনাব তারেক রহমানের কাছে, যেমনটা ছিল শহীদ জিয়া বীরুত্তমের কাছে, যেমনটা এখনো আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, ঠিক তেমনটাই জনাব তারেক রহমানের প্রতি এদেশের মানুষের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা রয়েছে। আইন করে দেওয়া হয়েছিল এক সময় যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না। এই সরকারের অনুগত কথিত বিচারকরা আইনের কথা ব্যাখ্যা দিতে গিয়ে আদালত থেকে বলেছিলেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষই সেটা শুনছে না। তারা ওই রায় না মেনে তারা বলছেন যে জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক। আর বাংলাদেশে আর এক আইনের জায়গা থেকে বলা হয়েছে
তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না। আমরা তো টেলিভিশন টকশো থেকে শুরু করে সকল ধরনের কর্মসূচিতে তারেক রহমানের কথা অনবরত বলে যাচ্ছি। কে ঠেকাচ্ছে আমাদের? কোন বিচারক করছে আমাদেরকে বাধাগ্রস্ত করতে? হৃদয়ের মধ্যে যে বিচারক বসা, অন্তরের মধ্যে যে বিচারক বসা, ন্যায়ের আসলে যে বিচারক বসা, সেই বিচারক ছাড়া পৃথিবীর কোন বিচারকের ক্ষমতা নেই আমার ভালোবাসার জায়গাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। আজকে তারেক রহমান সাহেব সেই জায়গায় বসে আছেন। আইন করা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক কোনো কথা বলতে পারবেন না, তার তো বলার প্রয়োজন নেই। হাজারো লক্ষ অনুসারীরা আজকে সারা দেশে বলছে, আমরা বলছি, মানুষ পথে ঘাটে বলছে, বাসে বলছে, ট্রেনে বলছে, যানবাহনে বলছে, মসজিদে নামাজের আগে পরে আলোচনা হচ্ছে, সব জায়গায় হচ্ছে। কে ঠেকাচ্ছে? এই জন্যই ইংরেজিতে একটা কথা আছে যে ইফ ইউ হেট মি অর লাভ মি বোথ আর ইন মাই ফেভার। আমাকে ভালোবাসো আর ঘৃণা করো, যেটাই করো দুটোই আমার পক্ষে। কারণ তুমি যদি আমাকে ভালোবাসো তাহলেও আমি বুঝি তুমি আমাকে নিয়ে চিন্তা ভাবনা করছো, আমি তোমার এই জায়গাটায় আছি। আর যদি আমাকে ঘৃণা করো তাহলেও আমি বুঝি যে তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করছো, এই জায়গাটায় আমি আছি। চিন্তা এবং দুশ্চিন্তা দুটো জায়গার মধ্যেই বিএনপি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন, জনাব শহীদ জিয়া বীরুত্তম আছেন, জনাব তারেক রহমান আছেন। সাধারণ মানুষের কাছে আছেন চিন্তার মধ্যে, আর এই স্বৈরাচারী সরকারের কাছে আছেন দুশ্চিন্তার মধ্যে। সুতরাং কথা একটাই, যারা এখন দেশ শাসন করছেন গায়ের জোরে, তারা ঘৃণা করেন আর ভালোবাসেন, যেটাই করেন বিএনপিকে, যেটাই করেন তারেক রহমানকে, ওইখানে আমাদের কৃতিত্ব, দুটোই আমাদের পক্ষে। কারণ আপনারা আমাদেরকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, দুশ্চিন্তা করেন। এইটাই তো রাজনীতির প্রাপ্য বিএনপির। সবচেয়ে বড় প্রাপ্য তো এইটাই এই মুহূর্তে। 14 বছরের মাথায় এসেও দেখেন সমর্থক বেড়েছে, বিন্দু মাত্র কমে নাই, বিন্দু মাত্র কমে নাই। যারা গ্রামে যান, মফস্বলে যান, গিয়ে খোঁজ খবর আপনারা আমাদের চেয়ে আরো বেশি জানেন, বরং অনেক বেড়েছে। অনেক জুলুম, অত্যাচার, নিপীড়ন, গুম খুনের মধ্য থেকেও কোনো মানুষকে অন্য কোনো রাজনীতিতে প্রলুব্ধ করা যায়নি। পরিবেশের চাপে, অন্য যন্ত্রণার কারণে মানুষ হিজরত করেছে। হিজরত করেছে যেভাবে ইসলাম প্রচারের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে নিয়ে হিজরত করেছিলেন। হাজারো ভাইয়েরা তাদের পরিবার নিয়ে, পরিবার ছাড়া আজকে ঢাকায় এসে অবস্থান নিয়েছে মামলা মোকদ্দমার ভয়। তবু আওয়ামী লীগের কারো করুণা নিতে চান নাই। এখানে হাবিবুল্লাহ খান সোহেল বলেছেন যে লীগের কথা, লীগ একটা আছে। আপনারা দক্ষিণাঞ্চলের যাত্রী যদি কেউ থাকেন, যাওয়ার সময় সদরঘাটে ঢোকার পথে বাম দিকে ছোট্ট একটা জায়গায় দেখবেন একটা সাইনবোর্ড আছে, ডুবুরি লীগ, ব্র্যাকেটে লেখা আছে আওয়ামী উদ্ধারকারী লীগ। আছে কিন্তু সত্যি, ডুবুরি লীগ এবং ব্র্যাকেটে লেখা আছে আওয়ামী উদ্ধারকারী লীগ। অর্থাৎ কোনো কিছু যখন ডুবে যায় বুড়িগঙ্গায়, কোনো নৌকা বা কোনো লঞ্চ, তখন ওই যারা ওগুলো তোলার কাজ করে তারা একটা সংগঠন করেছে, নাম দিয়েছে ডুবুরি লীগ। আবার যদি সাধারণ মানুষ না বোঝে আর সরকারের কাছ থেকেও যদি কিছু আদায় করা যায়, এর জন্য ব্র্যাকেটে দিয়েছে আওয়ামী উদ্ধারকারী লীগ। এখন এই আওয়ামী উদ্ধারকারী লীগ হচ্ছে সত্যিকার অর্থে আওয়ামী লীগের দরদি। কারণ এটা এত বেশি ডুবেছে, এই উদ্ধারকারীরা এখন তাকে উদ্ধার করতে পারে। আর সে উদ্ধার করতে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে উদ্ধার করতে হচ্ছে তারেক রহমান। পরিষ্কার ইকুয়েশনের বাইরে কোনো রাজনীতি নাই বাংলাদেশে। যারা বড় বড় চোখ করে তাকাচ্ছেন, যারা বড় বড় জিহ্বা বের করে ভাবছেন যে এই কাঁঠাল খাবো, তারা জানেন বাংলাদেশের মানুষ পরাভব মানে না। তারা প্রমাণ করেছে বিভিন্ন সময়, তিতুমিরের বাঁশের কিল্লা করে তারা দেখিয়ে দিয়েছে, ফকির মজনু সাহেব বিদ্রোহের মধ্য দিয়ে তারা দেখিয়ে দিয়েছে, ঈসা খাঁ তার তরবারি দিয়ে দেখিয়ে দিয়েছেন। এরকম হাজারো লক্ষ বিপ্লবী সূর্য সেন, তিতুমির, প্রীতিলতা ওয়াদেবদার এরা দেখিয়ে দিয়েছেন। সুতরাং এই অঞ্চলের দিকে কারো লড়ুর দৃষ্টি ফেলে লাভ নেই। আপনাদের বসম্বদ, আপনাদের দ্বারাও যদি কেউ দেশ পরিচালনায় থেকেও থাকে, এদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করতে খুব বেশি সময় কিন্তু নেবে না। সেই জায়গাটাই হচ্ছে জিয়া পরিবারে শহীদ জিয়া বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের এই যে 3 প্রজন্মের রাজনীতি, এই রাজনীতির মধ্য থেকে আজকে 42 বছর বয়সে আওয়ামী লীগের মতো একটা বর্ষিয়ান রাজনৈতিক দল
একটা বৃদ্ধ রাজনৈতিক দলের চেয়ে জনপ্রিয়তা অনেক অনেক ঊর্ধ্বে অবস্থান করছে আজকে। আমি আমার বক্তব্যের সমাপ্তিতে যেটুকু বলতে চাই, যেহেতু দাদা এখানে আছেন সেজন্য, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের জন্মের পর থেকে আজ অবধি বিপরীত মুখে অবস্থানকারী একটি শব্দ। কোনোদিন হয় নাই, কোনোদিন না। 1973 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন শিক্ষা প্রতিষ্ঠানের সব ব্যালট বাক্স ছিনতাই হয়ে যেত। এর আগে পাকিস্তানের মানুষ কখনো দেখে নাই যে কলেজে কিংবা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়। আওয়ামী লীগের লোকেরা তাই করেছে। এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আবুল মনসুর আহমেদ, তিনি দুঃখ করে তার বইয়ের মধ্যে লিখেছেন, নির্মল সেন লিখেছেন, অনেকে এমন করে লিখেছেন, অনেক ওই সময়ের বিশিষ্ট বুদ্ধিজীবী সমাজ নিয়ে যারা ভাবতেন, এবং আবুল মনসুর আহমেদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন অন্যতম, তিনি লিখেছেন তার বইয়ে যে আমরা এত করে বুঝালাম, মুজিব ভাই কাজটা ঠিক হচ্ছে না, আপনি এত জনপ্রিয়, আওয়ামী লীগ এত জনপ্রিয় রাজনৈতিক দল, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন হলেও আপনি ক্ষমতায় থাকবেন, আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে। তারপরেও সারা বাংলাদেশে জোর করে ব্যালট বাক্স ছিনতাই করে, ইচ্ছাকৃত গণনা করে, হেলিকপ্টার পাঠিয়ে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিজয়ী করা হলো এবং মাত্র 7টি আসন দেওয়া হলো বিরোধী দল। আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল মনসুর আহমেদ তখন লিখেছিলেন তার বইতে, এখনো পাবেন আপনারা সে বই খুঁজলে, সেখানে তিনি লিখেছিলেন যে 1973-এর আওয়ামী লীগের এই নির্বাচনের কারচুপি, যে নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের ক্ষমতায় থাকার কিংবা আবার ক্ষমতায় আসার সামান্য সম্ভাবনা ছিল না, সেখানে ছোট্ট বিরোধিতাকে আওয়ামী লীগ যে সহ্য করতে পারলো না, এটা তাদের সাময়িক উত্তেজনা নয়, বরং এটা তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনার অংশ। 73-এ তারা তাই করেছেন। বড় বড় কথা তারা বলেন যে 96 থেকে 2001-এ ক্ষমতায় থাকার পর তারা নাকি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। না, শান্তিপূর্ণভাবে করে নাই। আপনারা মনে করে দেখেন, প্রথমে বলেছে সূক্ষ্ম কারচুপি, তারপরে বলেছে তুলো কারচুপি, তারপরে বিচারপতি শাহাবুদ্দিনের সঙ্গে গিয়ে দেখা করেছে শেখ হাসিনা, দেখা করে তাকে বলেছে আপনি এই নির্বাচন বাতিল ঘোষণা করেন এবং আরেকটি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। বিচারপতি শাহাবুদ্দিন সেদিন তাদের কথা শোনেন নাই। বিচারপতি শাহাবুদ্দিনকে শেখ হাসিনাই রাষ্ট্রপতি করেছিলেন। এরপরে শেখ হাসিনা বের হয়ে গণমাধ্যমে বলেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ হচ্ছেন বেঈমান, প্রতারক এবং দেশদ্রোহী। মনে করে দেখেন, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যথাসময়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করতে বলেছেন স্পিকারকে, শপথ হয়েছে, 2001-এ বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তারপরে তিনি ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন বিএনপি রাষ্ট্রপতির কাছে। এবং পরবর্তীতে ওনার লেখা একটি প্রবন্ধ বাংলাদেশের সকল সংবাদপত্রে বেরিয়েছিল। উনি সেখানে লিখেছিলেন যে খুব কষ্ট লাগে আমার ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য, দুশ্চিন্তা লাগে, কারণ আওয়ামী লীগ মনে করেছিল তারা আমাকে রাষ্ট্রপতি বানিয়েছে, আমি বোধহয় তাদেরকে পরাজিত হলো বিজয়ের নিশ্চয়তা দিয়ে দেবো, তাহলে তারা খুশি হতো। সেটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ বাংলাদেশের সমস্ত মানুষের গণতন্ত্রের একটি ক্রান্তিকালে মানুষ আমাকে এখানে দায়িত্ব দিয়েছিল। এই হচ্ছে আওয়ামী লীগ। যখন কোনো রকমে পারে নাই, পরবর্তীতে বলেছে কি গ্যাস দিতে রাজি হই নাই বলে আমি 2001-এ ক্ষমতায় আসতে পারি নাই, মনে আছে না আপনাদের? তারপরে জাতীয় সংসদে দাঁড়িয়ে আবার মাইকের সামনে বলেছে বেনি দুলিয়ে দুলিয়ে অন্যের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা, ওইটা আমাদের পক্ষে সম্ভব না। চোরের নেত্রী, চোরের সর্দার যদি বলে চুরি করে ভোট আনা ক্ষমতায় থাকা আমাদের স্বপ্ন না, এর চেয়ে ট্র্যাজেডি আর বাংলাদেশে কিছু হতে পারে না। সুতরাং একটা কথাই বলবো, দাদা এখানে আছেন, নিজ নির্ধারণী পর্যায়ে আপনারা আলোচনা করেন, আপনাদের সিদ্ধান্তের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে এখন দল চলছে বলে সাধারণ নেতা কর্মীরা জানে। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, কোন সাময়িক সমঝোতার ভিত্তিতে, কোন রকম তাদের মিথ্যা বাণীতে আশ্বাস বা আশান্বিত হয়ে কোন মধ্যবর্তী নির্বাচনের টোপ যেন আমাদের মধ্য থেকে কোনোভাবেই কেউ গ্রহণ করতে না পারে, সেই বিষয়টা আমাদের সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে একটা কথা, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কিংবা
প্রশাসন এমন অবস্থায় আছে যেখানে নির্বাচন কমিশন এবং প্রশাসন যেখানে আওয়ামী লীগের প্রভাব বিস্তার করার সুযোগ রয়েছে, এমন কোন পরিবেশে কোন নির্বাচনে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা ঠিক হবে না। কারণ আওয়ামী লীগের জন্মের সঙ্গে ইতিহাস যায় না, নতুন করে কেন তারা এটা করতে যাবেন? আর নিজে কি কখনো কেউ নিজের কবর খোঁড়ে? ওটা খোঁড়ার মতো সৎসাহস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছিল। তিনি 1996-তে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে দেখিয়ে দিয়েছেন, এক অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার পাশ করে দিয়ে ক্ষমতা নিজেই ছেড়ে দিয়েছেন। এটা ওই পরিবারের পক্ষে সম্ভব, এটা বেগম জিয়ার পক্ষে সম্ভব, তারেক রহমানের পক্ষে সম্ভব, আওয়ামী লীগের পক্ষে না। কারণ তাদের নেতৃত্বের ধাপ এইখানেই শেষ। হাসিনার পরে কে তারাও জানে না, বাংলাদেশের মানুষও জানে না। আমরা জানি বেগম খালেদা জিয়ার পরে কে। সুতরাং এই যে পার্থক্য, এইটাকে নানা প্রতারণার মধ্য দিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়ার কিছু কিছু চেষ্টার আভাস আমরা পাচ্ছি। সুতরাং কথা পরিষ্কার, আমার অন্তত ব্যক্তিগত অনুরোধ এইটা, আমি তো দলের নীতি সিদ্ধান্ত গ্রহণকারী না। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে অথবা আওয়ামী লীগ প্রভাব বিস্তার করতে পারে এমন কেউ নির্বাচন কমিশনে কিংবা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে সেই নির্বাচন কখনো নিরপেক্ষ সুষ্ঠু হবে না। ইতিহাস থেকে প্রমাণিত, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো মধ্যবর্তী নির্বাচন নয়, আমরা নতুন নির্বাচন চাই এবং সেটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সকল সরকারের মধ্যেই প্রভাব বিস্তার করার সুযোগ থাকবে। কারণ 12 বছর ধরে রাষ্ট্রীয় সম্পদ লুট করে, ভাগযোগ করে খেয়ে তারা তাদের ক্ষমতাকে অনেকটা বাঁকামুক্ত করেছে। তাদের ক্ষমতাকে, জনগণের ক্ষমতা হচ্ছে ভোটে করতে। সুতরাং সেইটা দেখানোর সুযোগ দিতে হবে, না হলে তাদেরকে হটানো আরো অনেক দুঃসাধ্য হয়ে যাবে। সেই দুঃসাধ্যের দিনগুলো কেটে যাক, আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসুন, আমরা সেই লড়াইটাকে আরো শানিত করি, তীব্র করি, এই প্রত্যাশায় এবং জাতীয়তাবাদী শ্রমিক দলকে আজকের এই কর্মসূচি আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুস্বাস্থ্য এবং রোগ মুক্তির মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেক হায়াত এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, প্রধান অতিথির অনুমতি ক্রমে এ পর্যায়ে আজকের এই দোয়া মিলাদ মাহফিলে বক্তব্য রাখবেন আজকের মিলাদ ও দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব কাজী মোহাম্মদ আমির খসরু এ পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 56তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেতা, টকশোর অন্যতম আলোচিত মুখ, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, আমাদের মাঝে আরেক উপস্থিত আছেন বিএনপির আরেক যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী ও বিপ্লবী সভাপতি জনাব হাবিবুন নবী খান সোহেল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব প্রিন্স ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব আমির হোসেন ভূঁইয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির শ্রমিক দলের সহপ্রচারক সম্পাদক জনাব মহিদুল ইসলাম মোহন ভাই সহ শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, সিনিয়র সহসভাপতি জনাব সুমন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব
বদরুল আলম সবুজ সহ শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে আমাদের 20 নভেম্বর প্রতি বছর আমরা ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদের উদ্যোগে আমরা জনাব তারেক রহমানের জন্মদিন পালন করি। এই বছর বিভিন্ন সমস্যার জন্য আমরা ওই দিন পালন করতে পারি নাই, হল পাই নাই। আমরা চাইছিলাম মূলত সাধারণত প্রেস ক্লাবে করি, আমরা অনেক প্রেস ক্লাবে করেছিলাম আলোচনা সভা এবং দোয়া মাহফিল। এইবারও চেয়েছিলাম, কিন্তু আমরা স্থান পান না পাওয়াতে আমরা পরে এই পার্টি অফিসের নিচে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ, আমরা সবাই তাদেরকে আন্তরিক অভিনন্দন, শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং মোবারকবাদ জানাই। পাশাপাশি আমি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই প্রিয় নেতা, আমাদের এই তারুণ্যের অহংকার, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের নেতা আজকে আমাদের মাঝে নেয়, কিন্তু আমরা তার অভাব ফিল করি, আমরা অনুভব করি। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বর্তমানে উনি বাসা অবরুদ্ধ অবস্থায় আছেন। আমরা ওনার অসুস্থতার জন্য দোয়া করব। পাশাপাশি তারেক রহমানকে যাতে দেশে ফিরে আনা যায়, আগামী দিনে যেন আমরা তাকে নিয়ে জন্মদিন পালন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা সবাই এসেছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমানের 56তম শুভ জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সংগ্রামী জননেতা জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বসেন বসেন, কেউ উঠবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 56তম শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনা সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই জন্মদিনের শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আপনারা প্রায়ই বলেন, সবাই বলেন যে আগামী দিনের নেতা তারেক রহমান। আমি কিন্তু আপনাদের এই কথার সাথে একমত নই। তারেক রহমান তো ইতিমধ্যেই নেতা, তাই না? আর নেতা বলেই তো প্রতিপক্ষ আওয়ামী লীগের এত গাত্রতা হয়। তারেক রহমানের সম্ভাবনা কতটুকু সেটা আমরা কতটুকু গুরুত্বের সাথে ভাবি, তার চেয়ে বেশি গুরুত্বের সাথে ভাবে আওয়ামী লীগ শেখাচ্ছে। কারণ যে গাছে ফল হয় না সে গাছে কিন্তু পাগলও ঢিল মারে না। যে গাছে ফল হয়, ফল পাকার আগে কিন্তু ঢিল ছুড়ে, ঠিক না? আবার বলে যে বাতাস তো বড় গাছে ডাকে। সব কথার মধ্যে কিন্তু বুঝতে পারতেছেন তারেক রহমানের তারা কি পরিমাণ ভয় পায়, আর এই ভয়ের আতঙ্ক থেকেই তারা কিন্তু অতিমাত্রায় দেহে বা মাথার তাপ বাড়লে বিড় করে, কি বলে বোঝা যায় না।
সে কারণেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন বক্তৃতা দেয় আমার মনে হয় ভিড় ভিড় করে, জনগণও বোঝে না এরা কি বলে, তারা নিজেরাও বোঝে কিনা আমার সন্দেহ। বিএনপি যেটা আমাদের আমিনুল খান শহীদ বলছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি থাকে না। সেই কারণেই কিন্তু জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, ৪৫ বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেছেন। বিএনপি কিন্তু ৪৫ বছর হয়েছে মাত্র ৮ বছর বাকি, তাই না? বিএনপি থাকবে, আমরা থাকলেও থাকবে, না থাকলেও থাকবে। বিএনপি জনগণের দল। বাংলাদেশে একটি মাত্র দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী শক্তির কখনো মৃত্যু হয় না। ব্যক্তি বা ব্যক্তিত্বের মৃত্যু হলো, চেতনার মৃত্যু হয় না। সে কারণে জিয়াউর রহমান নাই, চেতনা আছে, বরং তার মৃত্যুর পর এই চেতনা আরো তীব্র, আর তীব্র বলেই কিন্তু দলটা আরো আরো বেশি ব্যক্তি লাভ করছে, বিস্তৃতি লাভ করছে। দলটা এখন গ্রামে গ্রামে নয়, ঘরে ঘরে। এমন কোনো ঘর নাই যে খাওয়ার টেবিলে একটা বিএনপি নাই, একটা জিয়ার অনুসারী নাই, একটা খালেদা জিয়ার অনুসারী। ওরা ভেবেছিল খালেদা জিয়াকে ছেড়ে নিলে আমাদের বিএনপি নির্মূল হবে, হয় না। ওরা ভেবেছে খালেদা জিয়াকে গৃহবন্দী রাখলে বুঝে বিএনপি নির্মূল হবে, হয় না। যদি হতো তাহলে ওরা এত কথা বলতো না। তারেক রহমান বিদেশ, তারপরেও তাদের আতঙ্ক কেন? একবার একটা চুক্তি বা গল্প শুনছিলাম, 2 সতীনের প্রায় ঝগড়া, তো বড় সতীন মারা গেছে, ছোট সতীন তার বুকের উপরে মাথা রেখে খুব কাঁদতেছে। ছোট সতীনের ছোট বোন বলতেছে, আব্বু তুই না এত কষ্ট করছো সেই সতীনের লেগা, কত বিচার আচার করছস, কান্নাকাটি করছস, তার বুকের উপরে মাথা রেখে তুই কাঁদছস কেন? ওই বুঝবি না, ওটা একটু বুঝে এখন যদি আবার বাইশে ওঠে। হাসিনার অবস্থা হচ্ছে এই, তারেক রহমান বিদেশ আছে, কি চেয়েছে কখন জানি একসাথে। হ্যাঁ, তারেক রহমান তো আসবে, আসবে, সারা দেশের মানুষ তাকে তো আনবেই। জাতীয়তাবাদী শক্তির সম্ভাবনাময় আপাতত অবশিষ্ট তারেক রহমান, আবার একজন হবে তারেক রহমানের পরে, সেটা তো আমরা অপেক্ষা করবো, দেশ অপেক্ষা করবো, জাতীয় অপেক্ষা করবে। কিন্তু তারেক রহমান যে বিএনপির নেতৃত্ব দিচ্ছে, আপামর জনগণের কাছে স্বীকৃত, এমনকি আওয়ামী লীগের কাছেও স্বীকৃত। স্বীকৃত বলেই তো আদালতে যে তারেক রহমানের নাম লেখা যাবে না, বলা যাবে না, কওয়া যাবে না, কতটুকু সাইন করছে না। কিন্তু কওয়া বলা যেমন আলাল করলেন, থেমে আছে না, থেমে নাই। আরেকটি কথা বলছেন যে আমাদের অতীত ছিল, অতীতকে the founder of the Bangladesh or the founder of the BNP শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের বর্তমান আছে, তিনি বন্দী খালেদা জিয়া, কিন্তু চেতনা কিন্তু বন্দী থাকে না।
আপনাদের ভাষা আবার ফিরে আসছে, আমাদের সামনে আছে তারেক রহমান, তারপরে ড্র আরো অনেক আছে। হাসিনার পরে কে আছে হাসিনা নিজেই জানে না, কারণ ছেলেকে চেষ্টা করলো, বলে না যে খায় না, খায় না। মেয়েও এখন একা একা, সেখানেও একটা কলহ বিবাদ শুনছিলাম। ঢাকার 18 সঙ্গে দিব, 18 সঙ্গে খায় না। কে খায় না? না না, কেন ওদের পরের কথা, আওয়ামী লীগই খায় না। না হাসিনার পরে রেহানা, রেহানার পর ববিনা জয়, এই যে তারা যে দ্বন্দ্ব, কারণ তাদের মতো গণতন্ত্রের প্র্যাকটিস নাই। তারেক রহমান কিন্তু সিনিয়র ভাইস চেয়ারম্যান হচ্ছে বাই ইলেকশন 2009 সালে। তারেক রহমান unanimously he has been elected as the senior vice chairman. গঠনতন্ত্র অনুযায়ী in the sense of chairperson, senior vice chairman will act as chairman. তারেক রহমান সেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন। এটা কাউন্সিল ইলেক্টেড 2016 সালে, কাউন্সিলে ইলেক্টেড। তারা কেন ইলেকশন করতে পারতেছে? বর্তমান প্রধানমন্ত্রীর কথাবার্তার আচরণে তো মনে হয় দেশটা তিনি পৈতৃক সূত্রে মালিক। এখন 2 বোন আছে, আরেক বোন মাঝে মাঝে বলে আমি কি আমার বাপের মায়া না। এই দ্বন্দ্বটা কেন? যদি গণতন্ত্রে বিশ্বাস করত, জনগণের ভাবনায় বিশ্বাস করত, তাহলে তাদের এই ওয়ারিশানা নিয়ে ঝগড়া লাগতো না। তারা মনে করে দেশটা পৈতৃকভাবে তারা প্রাপ্ত, সেই কারণে ওয়ারিশানার দ্বন্দ্ব। সুখে নাই, সুখে নাই। মেকআপ টেকআপ চাই লাগাও, দুশ্চিন্তার সাপ কিন্তু বোঝা যায়। আরেকটা কি ওবায়দুল কাদের বলছে, আমাদের সোহেল বললো কি বিএনপি আইসোলেশন আছে না ভেন্টিলেশন, লাইফ সাপোর্ট আছে। ওবায়দুল কাদের ছায়া পুরো দেশটাই তো লাইফ সাপোর্ট এসে রাখছে। এখন ইন্ডিভিজুয়ালি কোন দল কোন ব্যক্তি লাইফ সাপোর্ট আছে এটা নির্ণয় করা তো খুব কঠিন, কারণ দেশটা টিকবে কিনা সেটা নিয়েই দুশ্চিন্তা আছে মানুষ। এই রক্ত দিয়ে কেনা অর্জিত বাংলাদেশ, মা বোনের সংগ্রাম হানি করে বাংলাদেশ, সেই বাংলাদেশটা বাংলাদেশের জনগণের হাতে নাই। আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, দেশটা তো আপনারও হাতে নাই। আপনি তো প্রধানমন্ত্রী নাও, আপনি হলেন পুতুল। আপনি নাচে, আপনাকে কে নাচায় আপনি ভালো করে জানেন। সুতরাং এই পুতুল নাচ দেখতেছি আমরা গণভবনে। সুতরাং কে যে ভেন্টিলেশন আছেন কে যে নাই, এটা অনুধাবন করা উপলব্ধি করতে যদি পারতেন তাহলে অনেক আগে মন্ত্রিসভা ছিল। এখন সরকার কি আমাদের মহাজোষণ আলাদা করছে মধ্যবর্তী নির্বাচন, আর একটা নির্বাচন হইলে না পরবর্তী পর্যায়ে মধ্যবর্তী অথবা পূর্ণাঙ্গ নির্বাচন। এটা দ্বাদশ নির্বাচনে কি সংসদ, এটা তো নির্বাচনই হয় না, টাইটেল নাই, দলের নাই, দিক নাই, তিনি দখল করে বসে আছেন, তাই না? সুতরাং মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন আসবে কেন? এই ইলেকশনই তো মানি না। ফ্রেশ একটি নির্বাচন, যেই নির্বাচনে জনগণ ভোট দিবে, যেই নির্বাচনে জাতীয় পতাকা বিহীন আমাদের মতো রাস্তায় হেঁটে হেঁটে হাসিনা নির্বাচন করবে আর ওবায়দুল কাদের টাকা করবে।
আমরা তো সেই নির্বাচন চাই। তারেক রহমানের ফেরত আসা আর গণতন্ত্র ফেরত আসা একই সূত্রে দেখা। আমরা যদি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারি, তারেক রহমান ফিরে আসবে। এখানে কিন্তু জেল জুলুমের ভয় না। তারেক রহমানের বয়স যখন সে জেলখানা বুঝতো না, 10 বছর বয়সে সে জেলে ছিল কয়েক মাস। বলবেন যেটা আবার পড়ে ইতিহাস। আপনারা জানেন সেপ্টেম্বর মাসে বেগম খালেদা জিয়া যুদ্ধকালীন সময় পাকিস্তান সামরিক বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল। তখন এই শিশু তারেক এবং কপুকে সবাই কিন্তু গ্রেপ্তার করেছে। তাহলে প্রকারান্তরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, কোকো এই অবুজকালে এই স্বাধীনতায় তাদের অবদান চিহ্ন আছে। অর্থাৎ পাকিস্তানের সামরিক বাহিনী কর্তৃক নির্যাতিত। আপনি কোথায় ছিলেন? 32 নম্বরের বাসভবনে ছিলেন না, 28 নম্বর রোডের একটা বাসভবনে। বাড়িটা ভাড়া করে দিয়েছিল কে? ইয়াহিয়া খান, পাকিস্তান সরকার। সেই বাড়িতে আপনাদের সিকিউরিটি দিত কে? পাকিস্তান আর্মি। আপনাদের বাজার হাট করে দিত কে? পাকিস্তান আর্মি। আপনার বাজার করে বাড়ি ভাড়া দেওয়া, বাতা দেওয়া একই কথা। অর্থাৎ 100% পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে, কেয়ারে আপনারা ছিলেন। আপনার নিজের কথা লেখা কি, জয় যখন ভূমিষ্ঠ হয় প্রসব বেদনার পরে পাকিস্তানের একজন কর্নেল সাহেব জিপ চালায় আপনাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে। এত খাতির কেন করলো আপনাদের? এত যত্ন আপনাদেরকে কেন করলো? আর জিয়াউর রহমানের পরিবারকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে কেন আটক রাখলো? জনগণ এই ইতিহাস তো জানে, ইতিহাস জানে। দেশ কারো একার ভাবনা চিন্তায় স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন করছে এদেশের আপামর জনগণ। দেশের মালিক জনগণ। সুতরাং জনগণের মালিকানার দেশ আপনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এই ভাবনা মাথার থেকে প্রত্যাহার করেন। আর আমরা কেউ বুঝতে হবে, দেশটাও যেমন বিনা সংগ্রামে অর্জিত হয় নাই, জনগণের অধিকার কখনো আন্দোলন সংগ্রাম ছাড়া প্রতিষ্ঠিত হয় না। সে কারণেই আমরা যদি মামুনুল হক হানিফের কথায় বিশ্বাস করি, মামুনুল হক হানিফ একদিন বলছে যে শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। হায়াত বলতো আল্লাহ জানে, জানিও না তো তারিখটা কবে। তবে আমি আপনি তিনি সবাই তো বলবো, আমরা যদি মোরানে হানিফের কথা বিশ্বাস করি যে শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবো না, ওই দিনের জন্য অপেক্ষা করি, সেটা কি আমাদের দায়িত্বশীলতার পরিচয়? তাহলে তার জীবদ্দশায় তার অপকর্মের জন্য তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, তাই না? তাহলে জনগণ আবার আমাদের পাশে থাকলে আমাদেরকে পুরস্কৃত করবে। যেমন অনেকেই বলে যে তারেক রহমান বিদেশে থেকে কি করবো? আরে শেখ মুজিবুর তো জেলখানায় ছিল, দেশ স্বাধীন হয় নাই, হয়েছে কিনা? তাহলে তারেক রহমান বিদেশে থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না? এটা বাহান আবার কোথায় পাইলেন? তিনি তো দৃশ্য তো বাইরে আছে,
কিন্তু প্রতিনিয়তই আপনার আমার অন্তরে আছে, ভাবনায় আছে, চিন্তা আছে, চেতনায় আছে। আর প্রতিদিন প্রতি মুহূর্তে তার সাথে আমরা রাজনৈতিক আলোচনা করছি এবং আলোচনা করে আমাদের চলার পথের কৌশল আমরা ঠিক করছি, তাই তো? তো সে কারণেই তারেক রহমান আমাদের কাছে জীবন্ত, আমাদের কাছে উপস্থিত। তারেক রহমান বিদেশে সেই জন্মদিন পালিত হচ্ছে। এটা কিন্তু দলীয় কোনো নির্দেশনার নয়, এমনকি তারেক রহমান তো নয়, বরং জন্মদিন পালন করবে এমন সম্ভাবনা থেকে তিনি বলছেন জন্মদিনে যেন কি এই আনন্দ টানন্দ পরিহার করা হয়, শুধুমাত্র তার জন্য দোয়া করতে বলছেন। আর যদি সামর্থ্য থাকে গরিব মানুষকে সহযোগিতা করতে। কিন্তু তারেক রহমানের জন্মদিন বাংলাদেশে এমন কোন গ্রাম আছে যেখানে পালিত হয় না। পাশাপাশি একজন, হ্যাঁ বলবো, বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা, তাকে ছোট করে ভাববার কোনো কারণ নাই। শেখ মুজিবুর রহমানের 365 দিন জন্মদিন পালন হচ্ছে, মুজিব শতবার্ষিকী। ব্যাংক, বিমা, শিল্প, কলকারখানা মালিকরা বলতে হবে তাদের থেকে কত টাকা আদায় করা হয়েছে, কি পরিমাণ চাঁদাবাজি হয়েছে, আর কি পরিমাণ রাষ্ট্রীয় টাকা খরচ হচ্ছে তার তো হিসাব নাই। এই সবগুলি টাকা যদি একখানো করা হয় একটা জন্মদিনের, তাহলে বাংলাদেশের 1 বছরের বাজেটের টাকা হবে। কিন্তু সে খালেদা জিয়ার জন্মদিন পালন করি, জিয়াউর রহমানের জন্মদিন পালন করি, তারেক রহমানের জন্মদিন পালন করি, তার জন্য তো আমাকে সাদা তুলতে হয় না, তার জন্য তো আমাদের সরকারের কাছে টাকা চাইতে হয় না, তার জন্য তো করতেই হবে এ কথা বলতে হয় না। এই জন্মদিন পালন করতে গিয়ে অতি উৎসাহীরা শেখ মুজিবকে বাথরুমের মধ্যে ঢুকে দিচ্ছে। ওদের টিসের মধ্যে শেখ মুজিব চলে যাবে। টিসে কিসে ব্যবহার হয়? ভালো কাজে ব্যবহার হয় না। সুতরাং তারা শেখ মুজিবকে নামতে 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 একেবারে লেফটেনের মধ্যে নিয়ে গেছে। অথচ এই ব্যক্তিটি তার জীবনের যতটুকু অবদান আছে, সেই অবদানের জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম, সেই ইতিহাসে একটা বিরাট অংশ সে দখল করে আছে। তার জন্য তার মেয়ের এত কিছু করার দরকার নাই। আর এই যে ঘুষ দুর্নীতির টাকা দিয়া জন্মদিন পালন করে তার প্রতি কি তারা শ্রদ্ধা নিবেদন করছে না তাকে অপমান করছে? সে কারণেই আমাদের হৃদয় আছে, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। আমাদের মন আছে, অন্তর আছে, আমাদের সমর্থ যতটুকুই থাকুক না কেন ততটুক থেকে আমরা অন্তর থেকে, হৃদয় থেকে আমরা তারেক রহমানের জন্য দোয়া করি। তারেক রহমান সুস্থ হবে, দেশে ফিরবে, দেশপ্রেমী জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিন সশরীরে দিবেন, বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে, একটি স্বাধীন সার্বভৌম দেশ যে ভাবনা থেকে আমরা প্রতিষ্ঠিত করেছি, যুদ্ধ করেছি, সেই চেতনা পুনর্জীবিত হবে। এটি তো মূল কাজ। আসেন সেই কাজটা করুন। শুধু মনে মনে বললে, বক্তৃতায় বললে তো হবে না। 56তে বিদেশে, 57তে দেশে জন্মদিন পালন করব। সেই জন্মদিন পালন করার আয়োজনটা রাজপথ থেকে আমাদের করতে হবে। তাইলেই গণতন্ত্র মুক্তি পাবে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে, জনগণ মুক্তি পাবে, তারেক রহমান মুক্তি পাবে। এবং সেদিন আমরা জন্মদিন পালন করবো উৎসব করে না, কষ্টের মধ্যে যখন হৃদয় দিয়ে করি
তখনও এই শতবার্ষিকীর মতো আমরা রাষ্ট্রীয় টাকা অপচয় করে হৃদয়ের ভালোবাসা দিয়ে আমরা তার জন্মদিন পালন করব। আমরা পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেন দীর্ঘজীবী হন, সুস্থ হন এবং আজকের আকাঙ্ক্ষিত গণতন্ত্র এবং যে স্বাধীনতা যুদ্ধের জন্য তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করবে। আমরা প্রতিদিন কিন্তু একজনের স্বপ্নের কথা শুনি, কিন্তু আমাদের নেতা জিয়াউর রহমান কিন্তু স্বপ্ন দেখেন নাই। তিনি স্বপ্ন দেখাতেন, তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেন নাই, তিনি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। সুতরাং বিএনপি জনগণকে স্বপ্ন দেখায়, খালেদা জিয়া জনগণকে স্বপ্ন দেখায়, তারেক রহমান আগামী দিন বাংলাদেশ কেমন হবে তার স্বপ্ন দেখায়। আমরা স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখা আমাদের কাজ না। জনগণের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। দায়িত্বশীলের মতো যে যে অবস্থানে আছি সেই দায়িত্বটুকু পালন করব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘজীবী হোক, দেশ নেত্রী এবং খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের নেত্রী জনগণ আসবে এই প্রার্থনা করছি। শহীদ জিয়া অমর হোক। জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الہی دکھا دے بہار مدینہ کرو جانو دل کو نثار مدینہ. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين. اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই বলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা. রব্বুল আলামিন আমি গুনাহগার আল্লাহ আপনার আশিকানি বান্দাদের কিনে আপনার পাক শাহী দরবারে তুলেছি আল্লাহ. খাস করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ. আমাদের মা বাপ নানা নানি দাদা দাদি
বাড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আল্লাহ যারা অনেক আদর মোহাম্মত করে গুলো নিয়ে চুমা খাইতো আল্লাহ আমাদের সেই মুরব্বীরা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌসের শান্তি দিয়া দেয় রে আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ খাস করে মাওলা আমাদের মোনাজাতকে আপনি কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকে এই মহা মাহফিলে আল্লাহ ইয়া আল্লাহ যে উদ্দেশ্যকে নিয়ে আমরা হাত ধরেছি আল্লাহ আমাদের উদ্দেশ্যকে আপনি কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তারেক রহমানের জন্মদিনে আল্লাহ ইয়া আল্লাহ তার হায়াত তৈয়বা দান করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জনাব তারেক রহমানকে যেন ইয়া আল্লাহ বাংলার জমিনে এসে বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে ইয়া আল্লাহ এই দেশের মানুষের খেদমত করতে পারে সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ ইয়া আল্লাহ শ্রমিক দলের প্রত্যেকটি নেতা কর্মীকে খালেদ বিন ওয়ালিদের মতো শক্তিশালী বানায় দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাজপথে নেমে ইয়া আল্লাহ অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকে আমাদের যেই মুরব্বীরা মঞ্চে উপবিষ্ট আছে আল্লাহ সবাইকে আপনি হায়াতে তৈয়বা দান করে দেন রব্বুল আলামিন কে আল্লাহ খাস করে মাওলা আপনার কাছে ক্ষমা চাই দোয়া চাই ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়ার হায়াতে তৈয়বা দান করে দেন ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি রোগ মুক্ত করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহাক্কিল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আল্লাহ আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেব সুস্থ থাকে আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন তাকে আপনি সুস্থতা দান করেন ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই সবাই বসেন, একটু তবারকের ব্যবস্থা আছে, কেউ